আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা ৬টি রোজা পার করে ফেললাম। এই সিয়াম সাধনার মাসে আমরা সবাই, এই বরকতের মাস, আমরা সবাই একদমই এটার সাথে নিজেকে মিলিয়ে ফেলি। তবে আমাদের সময়ের পরিবর্তন হয়, কাজের পরিবর্তন তো আর হয় না। সুতরাং এ সময় আমাদের নারীদের অনেক চাপ থাকে। আশা করি আপনারা নারীদেরকে সহযোগিতা করবেন এই রোজার মাসে। শুধু রোজার মাসে না, এই সহযোগিতার যেন চর্চা রয়ে যায় সারা জীবন, সারা বছর। শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস টেলিভিশনে নারীদের আড্ডায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন মিষ্টি মিষ্টি বন্ধুরা, আর জুম আড্ডায় থাকেন আমাদের অনেক বন্ধুরা, নারী বন্ধুরা। আর নতুনদেরকে বলছি, যারা জুম আড্ডায় যুক্ত হতে চান, টেলিভিশন স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বার, জুম আইডি, পাসকোড। তো পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে উপস্থিত আমাদের নারী বন্ধুদের। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার ফারিয়া তাবাসসুম তন্নি, কনসালটেন্ট, ফারিয়া ডেন্টাল প্যারাডাইস অ্যান্ড অর্থোডন্টিস্টিক্স, কনসালটেন্ট, ফারিয়া ডেন্টাল প্যারাডাইস অ্যান্ড অর্থোডন্টিস্টিক্স। আচ্ছা, তারপরে আছেন তাহিয়াতুল জান্নাত রেমি, উন্নয়ন কর্মী। আজকের বিষয় হচ্ছে নারীর প্রতিপক্ষ। আসলে আমরা জানি নারী জন্ম থেকেই নারীর প্রতিপক্ষ। সন্তান জন্মাবার সময় ছেলে না মেয়ে, ছেলে সন্তান জন্ম হলে একরকম, মেয়ে সন্তান জন্ম হলে আর এক রকম অনুভূতি। তবে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টেছে, এটা সত্যি কথা। অনেক পরিবর্তন হয়েছে, তারপরেও অনেক জায়গায় অনেক পরিবর্তন হয়নি। নারীদের প্রতিপক্ষ রয়েই গেছে কোনো না কোনো জায়গায়। তো সেটাকে আমরা পার করেই চলে যাচ্ছি। আজকে যে আমরা এই যে উপস্থিত এই স্টুডিওতে, আমাদের হাজারো প্রতিপক্ষ থাকা সত্ত্বেও আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। তার মানে পক্ষে তো কেউ না কেউ আছে প্রতিপক্ষর পাশাপাশি। তো তন্নি, আপনি এই ব্যাপারে কি বলতে চান, এই নারীর প্রতিপক্ষ? আমার কাছে মনে হয় নারীর প্রতিপক্ষ এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে হতে পারে, বস্তু পর্যায়েও হতে পারে। যেমন যেটা হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে যদি আমি বলি, সেক্ষেত্রে পুরুষ তো আছে, এটাকে আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না। তবে সব পুরুষ না, ডেফিনেটলি, অবশ্যই। সেটা হচ্ছে পুরুষও থাকেন, আবার ঘরের যে মা, বড় বোন বলেন বা ছোট বোন বলেন, মানে মেয়েরাও মেয়েদের কিন্তু প্রতিপক্ষ হতে পারে, শুধু পুরুষ না। কারণ যে জায়গাটা আমার বাবা যেখানে না বললেন আমার ইচ্ছার বিরুদ্ধে, হয়তো একটা পজিটিভ ইচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মা কিন্তু বাবার সাথেই না বললেন, বাবাকে খুশি রাখার জন্য হয়তো। এটা ঘরে ঘরে হয়ে যাচ্ছে, আছে, কম বেশি আছে। স্টিল নাও আমি একজন ডক্টর, আমরা এরকম অনেক কিছু জানি। আমি ফিমেল ডেন্টাল সার্জনস অফ বাংলাদেশ নিয়ে কাজ করছি। তো সেখানে দেখা যাচ্ছে ডক্টর মেয়েরা যখন বাবার বাড়িতেও দেখা যাচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না, আবার শ্বশুর বাড়িতে যে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একজন হাউস মেকার হিসেবে তাকে ট্রিট করা হচ্ছে। সে যে একজন ডক্টর আসছে, তার যে একটা স্পেশালিটি আছে, এই ব্যাপারটা কেন জানি একদম সবাই ইগনোর করে যায়। একদম টিপিক্যাল হাউস ওয়াইফ, মানে একদম বাংলাদেশের সিনেমার যে নায়িকাটা, সকালে ঘুম থেকে উঠলো, নাস্তাটা দিল, ঠিক আছে, নাস্তা দিবে, ডক্টর তো তারপরে হসপিটালে যাবে। এটা কিন্তু সিনেমায়, বাংলা সিনেমাগুলোতে দেখানো হয় না। আমার কাছে মনে হয় এই যে বস্তুগত কথাটা বললাম, এটা সামাজিক কিছু ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বলেন, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। মানে অর্থনৈতিক জায়গাটাতে আমরা পিছিয়ে পড়ি দেখে মেয়েদের কনফিডেন্সটা গ্রো হয় না। আবার অনেক মেয়েদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকার পরও তাদের কনফিডেন্স গ্রো হয় না। কেন হয় না? কারণ সেখানে সে নিজেই প্রতিপক্ষ, সে নিজের প্রতিপক্ষ। আপনি যদি অনেক পিছনের দিকে তাকান, যে মহিষী নারীরা চলে আসছে, যে যুগে যুগে যারা মহিষী নারী হিসেবে আমরা পড়ি, দেখি, জানি, তাদের নিজের প্রতিপক্ষ কিন্তু নিজেরা ছিল না। সে কিন্তু নিজে ভেবেছে আমি এই পর্যন্ত যাব, হয়তো তার সহযোগিতা পেলে সে অনেক দূর যেতে পারত, কিন্তু যেতে পারেনি। তারপরও সে যতটুকু গিয়েছে তার কারণে কিন্তু সে ছিল, হ্যাঁ, সে তার পক্ষে ছিল, প্রতিপক্ষের আমি এই জন্য মনে করি যে প্রথম প্রতিপক্ষটা আমার কাছে মনে হয় আমি নিজে। একদম, আমি যদি মনে করি না যে ইউ ভার্সেস ইউ, যেটা আমার কাছে মনে হয় যে আমি যদি মনে করি যে আমি এই জায়গাটা যাব, দেন আমি যতটুকু পারি যাব। আমি বলছি না যে আমি ওই পর্যন্ত যেতে পারবো। স্বপ্ন তো দেখতে হবে, এবং স্বপ্নটা খুব ছোট না, বড় করেই দেখতে হবে। অনেক বড় স্বপ্ন দেখবো, কাছাকাছি যতটুকু যাবে, এবং স্বপ্ন পরিবর্তনও করতে হয় অনেক সময় পরিস্থিতি অনুযায়ী। অনেক ধন্যবাদ। তাহিয়াতুল জান্নাত রেমি, আপনি বলুন, নারীর প্রতিপক্ষ নিশ্চয়ই ফেস করেছেন। শুরুতে ধন্যবাদ। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস, এবং
নারী দিবসের ঠিক আগের সন্ধ্যাটাই নারীর প্রতিপক্ষের মতো এই দুর্দান্ত বিষয়টি নিয়ে কথা বলবার সুযোগ হচ্ছে। নেক্সাসকে ধন্যবাদ এবং আপা আপনাকে ধন্যবাদ। নারীর প্রতিপক্ষ বলতে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পুরুষকে নারীর প্রতিপক্ষ ভাবার একটা চর্চা বহুদিন ধরে চলে আসছে। আমার কাছে সবসময় কাজ করতে গিয়ে এই দীর্ঘ সময়ে যে পথ পরিক্রমায় আমরা একটি গ্রুপ কাজ করেছি নারীদেরকে নিয়ে বিভিন্ন সেকশনে, মেনস্ট্রুয়াল হাইজিন থেকে শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অথবা রেপ প্রিভেনশন, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে পুরুষ নয়, এই টোটাল সিস্টেমটা, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে সিস্টেমটা, এই প্রতিপক্ষ বিষয়টা হচ্ছে এই সিস্টেমটা। কখনোই পুরুষকে প্রতিপক্ষ ভাবার কথা আমার মনে হয়নি। এই পুরুষতান্ত্রিক যে সমাজটা সেটাকে প্রতিপক্ষ ভাবার কথা মনে হয়েছে এবং অসংখ্য নারী দেখেছি যারা এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে একটা মানসিকতাও প্রতিপক্ষ দৃষ্টিভঙ্গি ডেফিনেটলি, এবং অসংখ্য নারীরাও এই পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থাটা এটাকে ধারণ করেন। তো সেই জায়গা থেকে আমি একটা কথা ডিফার করি সবসময়, সেটা হচ্ছে নারী নারীর প্রতিপক্ষ, এই কথাটা আমি ডিফার করি। কারণ সারা পৃথিবীতে অসংখ্য পুরুষকে খুন করছে, তাদের সম্পদ লুট করে নিচ্ছে, ডাকাতি হচ্ছে, অসংখ্য পুরুষের ক্ষতি করছে। তো সেই জায়গাতে পুরুষ শুধুমাত্র নারীর প্রতিপক্ষ, এটা বলা হয় নারী দুর্বল বলে। তো সেই জায়গাতে আমি বলবো যে সামাজিক যে ব্যবস্থা যেখানে পুরুষতান্ত্রিকতা একদম গেড়ে রয়েছে, এই টোটাল সিস্টেমটা আসলে নারীর প্রতিপক্ষ। একদম একদম খুবই ভালো বলেছেন। আচ্ছা তন্নি, এই যে আগামীকাল নারী দিবস, এই বিষয়টা যে বললো, এই দিবসটাকে আপনি কিভাবে দেখেন? এই দিবসটা আমি খুব এনজয় করি। আচ্ছা, হ্যাঁ, কারণ হচ্ছে যে নারীরা যখন নারী দিবস পালন করছে, একটা সময় ছিল যে সন্ধ্যার পরে আমরা বের হতে পারতাম না, সন্ধ্যার ভিতরে ঢুকতে হবে। এই যে একটা খুব ঘটা করে পালন করা, এটা অনেকে নেগেটিভলি নেয়, হ্যাঁ আমি তো নারী, এটা কেন আমাকে পালন করতে হবে না। কিন্তু আমি এটাকে খুবই আমার ভালো লাগে যে তখন অনেক সাকসেসফুল নারীর হিস্ট্রি আমরা শুনতে পাই এবং নারীদেরকে নারীদের নিয়ে কাজ করছে, যেমন আপা নিজেও কাজ করছেন। হ্যাঁ, তো এই যে নারীদের নিয়ে যারা কাজ করছেন, আমরা কিন্তু সেই মানুষগুলোকেও তখন ওই সময় বিভিন্ন প্রোগ্রামে দেখি বিভিন্নভাবে। হ্যাঁ, আর এই একটা দিন আমরা জানতে পারি বিশেষ করে যে একটু ঠিকমতো মিডিয়াগুলোতে দেখলে তখন আমরা পড়ি, মিডিয়াতে দেখি বা পড়ি যে কারা কারা কিভাবে কতটুকু জায়গায় আসছে, অন্তত একটা দিন নারীর কথাগুলো উঠে আসে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছেলেরাও সেদিন খুব নারীদের অ্যাপ্রিসিয়েট করে, অনেক কিছু বলে যে হ্যাঁ নারী দিবস, তারাও খুব পজিটিভলি এখন নেয়। এই জিনিসটাও আমার কাছে ভালো লাগে আসলে। কিন্তু দিবসটার পরে এই যে যা আমরা বলি, এইটা ঘিরে অনেক প্রোগ্রাম হয়, অনেকে অনেক কিছু পণ করে ফেলে, এই উচিত এই উচিত না, সেটা কি থাকে অব্যাহত সেই প্রতিজ্ঞাগুলো? আপা আসলে ওই যে আমি বললাম যে আমার কাছে মনে হয় আমি আমার প্রতিপক্ষ, আমি যদি এটাকে পজিটিভলি নেই, যে একটা দিন আছে, একটা দিন তো আমি এনজয় করতেই পারি, কিন্তু সেটাকে নিয়ে আমি বসে থাকার তো কিছু নাই, একদম না। আমি আমার যে কাজটা করব, আমি যদি মনে করি আমি নিউ মার্কেটে যাব কল্যাণপুর থেকে, তাহলে আমি কোথাও থামবো না, আমি যাব মানে যাব। এখন আমার পিছনে যদি বলে আসাদ গেট থেকে একটা টোন দিল, আমাকে যদি শ্যামলী থেকে একটা টোন দিল, আমি শুনলাম না, আমার যাবোটাই হচ্ছে আমি যাব। হ্যাঁ, তুমি বলতে থাকো, আমি যেতে থাকি, তুমি যত ইচ্ছা বলো। এমন একটা সময় আসে যে তোমরা সবাই সরে যাও, আমি যাব মানে যাবই। আমি যদি মনে করি আমি এই জায়গাটা যাব, দেন আমি যাব। হ্যাঁ, এবং আমি পরের নারী দিবসটাও খুব সুন্দর পালন করব। আমি টার্গেট ফার্স্টে ফিক্সড করব, দেন আমি ওই পর্যন্ত চলবো। নারীরা যদি এভাবে মনে করতে পারে, একলা চলো রে, হ্যাঁ সেটা হতে পারে, স্বামী হতে পারে, একটা বাচ্চা, সবাইকে আমি টেক কেয়ার করব, আমার দায়িত্বটা পালন করে আমি একটা টার্গেট গোল করে আমি সেখান পর্যন্ত যেতে চাই। খুবই ভালো লাগলো শুনে। রেমি, এই যে আমরা সিস্টেম, সমাজ, এটাই আমাদের প্রতিপক্ষ, আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত একটু শুনতে চাই। যেহেতু আপনি একজন উন্নয়ন কর্মী, আপনি তো ভালোভাবেই এগুলো আরো ফেস করছেন। আমার কাছে যেটা কাজ করতে গিয়ে মনে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সমাজে যে মেয়েগুলো এখনো পর্যন্ত পিছিয়ে আছে, বা একজন নারী হিসেবে আমি এখনো পর্যন্ত যতখানি পিছিয়ে আছি, তো পিছিয়ে থাকার যেই এই চিত্রটা, এটাকে অ্যাড্রেস করতে এখনো পর্যন্ত আমাদের সমাজে বিভিন্ন ধারার মানুষের মধ্যে বেশ কিছু গোঁড়ামি রয়েছে। যেমন বাংলাদেশ বলুন বা পুরো পৃথিবী বলুন, আমরা কোভিডের সময় দেখেছি, আমরা যদি আরও পেছনে যাই, আমরা 71-এ দেখেছি,
প্রত্যেকটা চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ হোক, যে কোনো চেঞ্জ হোক, তখন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়? নারী। আমরা দুর্যোগ পরবর্তী সময়ে যদি কোনো একটি এলাকায় যাই, আমরা দেখব সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় একজন নারী এবং একজন শিশু। এবং সবচাইতে প্রধান যেই ইস্যুটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে নারীর নিরাপত্তা। আমি আজ যখন এখানে এলাম, আমার কিন্তু মাথায় রাখতে হয়েছে যে আমার যেতে যেতে যেন সন্ধ্যা না হয়ে যায়, আমার ফিরতে ফিরতে যেন খুব বেশি রাত না হয়ে যায়। তো এই যে একটি বাধা, যেই বাধাটির কারণে একজন নারী চাইলেই অনেক কিছু করতে পারছেন না, চাইলেই তার কাঙ্ক্ষিত স্বপ্নের কাছে পৌঁছাতে পারছেন না, চাইলেই সে তার যেই ন্যায্য মজুরি সেটা পাচ্ছেন না। এই যে একটা বাধা, এই বাধাটাকে আমাদের অ্যাড্রেস করতে এখনো ভীতি তৈরি হয়ে যাওয়া, একটা ভীতি তৈরি হয়ে যায় যে অনিশ্চয়তা প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এই অনিশ্চয়তাটার জন্যই না নারীরা এখনো অনেকেই ভাবে যে না থাক, একটা ঝামেলা হবে, বেটার আমি ঘরে থাকি, করব না। ধরুন আমরা যখন পথে নামি নারীদের অধিকার আদায়ের জন্য, তখন একটা সময় ছিল যখন পথে নামতো নারীরা মার খেত। এখন কিন্তু মারের ধরনটা বদলেছে, এখন কিন্তু ভায়োলেন্সের বিভিন্ন ধরনের বিভিন্ন ফরম্যাটে ভায়োলেন্স হচ্ছে। যেমন একটা সময় শুধু মার খেত, লাঠির বাড়ি খেত, এখন কি হয়, সোশ্যাল মিডিয়ায় চলে আসে। আমি কাল দেখছিলাম একজন অত্যন্ত সম্মানিত নারী, তিনি পিএইচডি করেছেন, তিনি একটা ইউনিভার্সিটির টিচার, তাকে নিয়ে যাচ্ছে তাই লিখে সোশ্যাল মিডিয়ায় কিছু পেজ, কিছু ফেসবুকের কিছু মানুষজন আজে বাজে গান লাগিয়ে সেটাকে ট্রল করা হচ্ছে। এবং আমরা যদি খুঁজি যে এই ট্রলগুলো কারা করছে, কারা এগুলো শেয়ার করছে, তাদের সিভিতে মেনশন করার মতো কিছু নেই যে যারা এই নারীটিকে নিয়ে বাজে কথাগুলো বলছে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সত্যতা অতটা যাচাই করতে যাই না, সত্যতা অতটা আমরা যাচাই করতে চাই না। এবং দেখা যায় যে এই ভয় থেকে, এই সোশ্যাল সেফটি যেহেতু নেই, এই জায়গাগুলোর জন্য নারী চাইলেও কিন্তু মাঠ পর্যায়ে যাচ্ছে না, বা তার অধিকার আদায়ের যে লড়াইটা, ওই লড়াইটা সে বুঝে নিতে চাইছে না, মনে করছে না আমার এখানে সেফটি ইস্যু আছে। তো এই সোশ্যাল সিস্টেমটাকে আসলে ব্রেক করা খুবই ডিফিকাল্ট। এবং এই জন্য মনে হয় নারী দিবসটাকে আরো বেশি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা, নারীদেরকে নিয়ে আরো বেশি কথা বলা, আরো বেশি মাতামাতি করা খুব বেশি দরকার। ঠিক আছে, এ নিয়ে আমরা আরো আড্ডা দিব, আরো গল্প করব। আসলে এর শেষ হবে না কথা, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আমাদের গল্প হবে, আড্ডা হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরো গল্প হবে, আড্ডা হবে। আর নতুন যারা বন্ধুরা আছেন তাড়াতাড়ি জুমে যুক্ত হয়ে যান। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আসলে আমরা তো সবাই শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, ভালোবাসা চাই, সৌহার্দ্য চাই, আমরা তো হানাহানি মারামারি চাই না, এটা তো আসলে কারোরই কাম্য নয়। তো যাচ্ছি আবার অতিথিদের সাথে আড্ডায়, দেখি তাদের মনের কথাগুলো। আচ্ছা তন্নি, আমরা অনেক সময় বেশ শিক্ষিত মেয়েদেরকে বলতে শুনি যে না আসলে আমার হাজব্যান্ড পছন্দ করে না, তো বা এই জন্য ও চায় না আমি করি, কি দরকার, তুমি কেন কাজ করবা, টাকার অভাব আছে নাকি? আসলে তো একটা ডিগনিটির একটা ব্যাপার আছে, নিজেকে প্রমাণ করার একটা ব্যাপার আছে, নিজের একটা সুন্দর জায়গা থাকার একটা ব্যাপার আছে। তুমি তো একজন ডাক্তার, বলো। আসলে আপা, আমার কাছে মনে হয় কি আজকের দিনটাই দিন। হ্যাঁ, আমি জানি না আগামী 10 বছর পর পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, বা সবাইকে খুশি করে বাঁচতে পারবো কিনা। আমার হ্যাপিনেসটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আমার ডিগনিটি বলেন, বা আমাকে সবাই চিনলো, বা এগুলোর চেয়ে বড় ব্যাপার যে আমি কি করতে পছন্দ করি। আমি 26 বছরের সময় মনে হয় আমার বিয়ে হয়েছে। আমি সেই পর্যন্ত কিন্তু পড়াশোনা করেই একটা মেয়ে বিয়ের পিড়িতে বসলাম, বিয়ে করলাম। দেন আমার একটা সংসার হবে, শ্বশুরবাড়ি হবে, আমার বাচ্চা হবে, এটাও কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার একটা বেবি হবে, বেবির জন্য পড়াশোনা পিছাবো, এটাকে কিন্তু আমাকে মেনে নিতে হবে। মা, হ্যাঁ, একটা মায়ের জায়গাতে কোনো বিরোধিতা বা কোনো কিছু না, এবং এটা বাবারা পারে না। আসলে বাবারাই, একটা মা যেটা পারে বাবা কিন্তু এটা পারে না, সেখান থেকে দোষ দেওয়ারও কিছু নাই, কিন্তু তার সহযোগিতা আমি আশা করতে পারি। এটার মধ্যে হচ্ছে কি, মানে যেই যে আমরা সংসার করছি, আমি সারা জীবন একটা হাজবেন্ডকে খুশি করে যেতে পারি? কোনো ওয়াইফ, আমি বলতে পারবো, লিখিত দিতে পারবো যে কোনো ওয়াইফ কখনো বলতে পারবে না মানুষ সবাইকে খুশি করতে পারে না, এটা নেভার। ওই জায়গাটাই কেন আমার তাকে খুশি করতে হবে যদি আমি চাই? এখন কেউ কেউ হচ্ছে কি, মানে হাউস মেকিংটা সে পছন্দ করে। আমরা অনেক ভাবিদের সাথে চলি, বা অনেক ডেন্টাল সার্জনের সাথে চলি,
কেউ কেউ আছে যে হ্যাঁ আমার ঘর সাজাতে ভালো লাগে, তাদের ব্যাপারটা একদম টোটালি আলাদা। সে রান্না করতেই পছন্দ করছে, এটা একটা আলাদা জিনিস। কিন্তু আমি যখন চাবো যে আমি পড়বো, আমি আরো 8-10 জনকে পড়াবো, আমি শিক্ষিকা হিসেবে, আমি ডেন্টালে আমি অ্যাজ এ প্রফেসর হিসেবে আমি নিজেকে দেখতে চাচ্ছি, আমি ক্লিনিক্যালি এস্টাবলিশ হতে চাচ্ছি, এটা আমার চাওয়া এবং আমার এখানে ভালো লাগছে। এবং চাওয়াটা এত সহজ না, তুমি সেভাবে তৈরি হচ্ছো। হ্যাঁ, নিজেকে তৈরি করছি এবং এটা সবচেয়ে বড় ব্যাপার যে চাওয়া মাত্রই যে জিনিসটা পাওয়া যায় সেটার আনন্দটা কিন্তু এরকম না, একদম না। যে জিনিসটা অনেক কষ্ট করে পাওয়া জিনিস, চড়াই উতরাই করে পার হয়ে। এবং আমি আবার বলবো মহিষী নারীরা কখনোই কোনো কিছু সহজভাবে পান নাই, একদম কেউই পান নাই বলতে গেলে। এই জন্য টিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আপনাকে আস্তে ধীরে ধীরে বুঝাতে হবে আপনার পরিবারকে, শ্বশুর বাড়িকে, বাবা মাকেও। যখন শ্বশুর বাড়ি চায় না, বাংলাদেশটা এমন একটা অবস্থা থাকে যে বাবা মারাও বলে শ্বশুর বাড়ি যা চাচ্ছে সেভাবে তুমি তৈরি হও। আমি কিন্তু চাই না কোনো সংসার, হ্যাঁ আমি চাই না সংসার ভাঙুক, একদম স্বাভাবিক, আমিও চাবো না আমার মেয়ের সংসার ভাঙুক। কিন্তু তখন তাকে মেন্টাল সেট আপ নিতে হবে যে কিছুটা আগাবো, কিছুটা পিছাবো, কখন আমাকে পজ দিতে হবে, স্যাক্রিফাইস, কিন্তু নিজেকে অতটা ডিপ্রাইভ করে না, এবং একদম হতে হবে সাপের মতো আঁকা বাঁকা করে 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 কিছুটা পজ দিয়ে 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 যখনই সুযোগ হবে ঠিক তখনই আমি আমার গোলের দিকে আমি আগাতে থাকবো। আপনি দিনে পড়তে পারেন, আপনি রাতে পড়েন। আমি নিজেই সারা রাত, আমার বাচ্চা রাত 1টার সময় ঘুমাতো, আমি রাত 1টা থেকে সকাল 7টা পর্যন্ত পড়ে আমি জাস্ট দিনে 2 ঘন্টা ঘুমাইছি, 7টা থেকে 9টা। এভাবে আমার এফসিপিএস পার্ট 1 হয়, এমএসও হয়। তো আমি ওই জায়গাটা থেকে জানি যে কেউ আমার জন্য কিছু তৈরি করে দেয় নাই। আর এখন কাজের কখনো দেয় না, বলে না কান্না করলে মাও বুকের দুধ দেয় না, কেউ কিন্তু এত সহজ ছিল না। কাউকে মুখের সামনে এনে কিছু দেবে না, আদায় করে নিতে হবে, সেটাকে নিজের যোগ্যতা বলে, মানে মারামারি করে না। যোগ্যতা মানে এইটা না যে আমি ঝগড়ায় যোগ্যতা ফার্স্ট হলাম, তা না। ওই যে বোঝানোর মধ্যে একটা ব্যাপার থাকে, আর যখন বুঝতে হয় না তখন তো নিজেকে একটু রিজিড হতেই হবে। সেটাই, রাগারাগির রেজাল্ট কখনোই ভালো হয় না, ঝগড়ার রেজাল্ট ভালো হয় না। আমরা একটু রেমির কাছে যাচ্ছি। রেমি, আমি কিছুদিন আগে পাবনায় গিয়েছিলাম মানসিক হাসপাতালে। আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মেয়ে, ওই অঞ্চলে যাওয়ার সুযোগ তো আমার কখনো হয়নি। একটা নাটকের শুটিংয়ের সুবাদে আমার হয়েছে, তো অনেক জায়গা দেখা, তো আমি বললাম আমি একটু মেন্টাল হসপিটালে যাব। পাগলাগারদ শব্দটা আমার উচ্চারণ করতে ভালো লাগে না। হ্যাঁ, পাগল বললে আমরা সবাই এক ধরনের পাগল, মানসিক রোগী বললে আমরা এক ধরনের মানসিক রোগী, সবাই কম বেশি। তো ওখানে আমি কিছু নারীদের পেয়েছি যে 3 জন নারীকে দেখেছি, তাদেরকে ছেড়ে দিল, তাদের যাওয়ার জায়গা নেই। ওরাই বলেছে কর্তৃপক্ষ যে আপা এদেরকে ছেড়ে দিল, এদের যাওয়ার জায়গা নেই। 3 জনের 3টি ঘটনা শুনেছি, এবং প্রত্যেকটা নারী কিন্তু তাদেরকে মানসিক রোগী বলা হচ্ছে, কিন্তু তারা কিন্তু সন্তানকে দেখতে চায়, সংসারে ফিরে যেতে চায়, আপনজনের কাছে যেতে চায়। আমি একটু আপনার কাছে এই সব নারীদের যেই কথাগুলো বললাম, আপনার অভিজ্ঞতা একটু আমার সাথে যদি কিছু শেয়ার করেন আপনি। আমাদের বেশিরভাগ কাজ হচ্ছে, যেহেতু আমাদের উইমেন লিড অর্গানাইজেশন, এখানে বেশিরভাগ নারীরা যারা কাজ করেন তারা তরুণী, এবং আমরা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কাজ করি। এবং তার পাশাপাশি আমরা যৌন হয়রানি বা ধর্ষণের শিকার যে সকল নারীরা বা কখনো শিশু কিশোরী, এদেরকে নিয়ে কাজ করি। তো আমরা আমার কাছে আসলে এই ধর্ষণের ঘটনাগুলো যখন চোখের সামনে একটার পর একটা আসতে থাকে, তখন আমার একটা পরিবারের কথা মনে পড়ে সবচেয়ে বেশি। আমি তখন ব্লাস্টে কাজ করছি। তো একটা পরিবার, একটা বাবা মা সনাতন ধর্মের, বাবা মায়ের বয়সও খুব বেশি না, তাদের প্রথম সন্তান 4 বছরের একটি কন্যা সন্তান। উনি মাঝে মাঝে আমাদের অফিসে ঢোকার আগে সিঁড়ির পাশে একটা বারান্দা আছে, ওখানে এসে বসে থাকতো। আচ্ছা, বসে থাকার পরে আমার সুপারভাইজার যখন আসতেন, তখন আমার সুপারভাইজারের সঙ্গে উনি কথা বলার জন্য বসে থাকতো। এবং আমার যখনই ধর্ষণের ঘটনাগুলো মনে পড়ে, আমার শুধু মনে পড়ে যে ওই পরিবারের যে বাবা এবং মা, তাদের যে দুটো চোখ, এবং এত অবসন্ন দুটো চোখ, এত অসহায় দুটো চোখ, কাঁদতে কাঁদতে, মানে ওই মাটার এমন একটা অবস্থা যে 4 বছরের একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। একটা মফস্বলও না, একটা গ্রামের মধ্যে সে থাকে। সেই জায়গা থেকে আশেপাশের মানুষজন তাকে কি বলছে, সে এমনিতে তার বাবা মা আলাদা থাকে, ওখানে পরিবার পরিজন কেউ নাই। এবং ওই যে লড়াইটা, যে কেসটা করেছে,
ধর্ষকের সাথে যে তার ফাইট সেটা করার মতো তার সামাজিক অবস্থা নেই। তো সেই জায়গায় কতক্ষণ সে বাচ্চাটার দিকে তাকাচ্ছে, আঙুলটা ওঠে, সবসময় আঙুলটা ওঠে যে বাচ্চা কেন ওইদিকে দৌড়াদৌড়ি করেছে। এই একটা ঘটনা মানে আমার শুধু ওই পরিবারের দুটো চোখের সামনে আসে। তো আমার সুপারভাইজার খুবই চমৎকার মানুষ ছিলেন, আমরা ওই পরিবারটিকে অনেকদিন কাউন্সিলিং করেছি। তারপরে একটা সময় পরে আসলে আমি আর জানি না, যেহেতু আমি ওই জবটা লিভ করার পরে আর জানি না। আরেকটি ঘটনা আমার মনে পড়ে, আমাদের জাস্ট নিজেদের এরিয়ার মধ্যেই একটা বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হলো। মেয়েটা ক্লাস 1-এ পড়ে, মেয়েটার বাবা দেশের বাইরে থাকেন, প্রবাসী, এবং যেই লোকটির মাধ্যমে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে ওই লোকটি সবসময় তাদের বাসায় তাদের আনাগোনা ছিল। এবং যখন মেয়েটি ধর্ষণের শিকার হয় আমরা শুনে আমি এবং আমার কলিগ আমরা দুজনই ওখানে যাই। যাওয়ার পরে ওখানে যেয়ে দেখি কেউ পুলিশে ফোন করেনি, আমরা গিয়ে পুলিশে ফোন করি। তারপরে পুলিশ আসে, ওখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, বাচ্চাটাকে তখনও হাসপাতালে নেওয়া হয়নি। তখন আমি এবং আমার কলিগ এবং ওই এলাকার কিছু লোকজন, তা আমরা সবাই মিলে তখন বাচ্চাটাকে যখন নিয়ে গেলাম হাসপাতালে, নিয়ে যাওয়ার পরে তারপরে ডাক্তার বলল যে ওর হাইমেন র্যাপচার হয়েছে, ক্রমাগত রক্ত পড়ে যাচ্ছে, এবং বাচ্চাটি ক্লাস 1-এ পড়ে। ওই বাচ্চাটিকে একটি প্যাড এনে কোনো রকম পেঁচিয়ে রাখা হয়েছে। ওর তো পিরিয়ড হয় না, ওকে তো আসলে প্যাড পরানোর মতো সিচুয়েশন না, কিন্তু ওর এত ব্লিডিং হচ্ছে এবং বাচ্চাটি কিছু বলতে পারছে না মুখ দিয়ে, এবং এত ব্লিডিং হচ্ছে যে ডাক্তাররা তখন বলল যে চোখটুক দেখে ওকে বলল যে ওর মনে হয় রক্ত দিতে হবে ইমিডিয়েটলি, আপনারা আগে রক্তের ব্যবস্থা করেন। এবং সেই মুহূর্তে ওই যে মা, তার বাচ্চাটির বাবা যেহেতু দেশের বাইরে থাকে, ওই যে একজন একা মহিলা অসহায়, তার হাতে টাকা নেই, সে জানে না তার কোথায় যেতে হবে, এবং পাশাপাশি সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে কারণ অনেক মানুষ আসছে না, এবং পাশাপাশি সে যে রক্ত জোগাড় করবে ওই ব্যবস্থাটা সে কিভাবে করবে এই ব্যাপারে তার কোনো ধারণাই নেই। তো এই ঘটনাগুলো হচ্ছে আমাকে প্রতিনিয়ত, আমি যখনই কোনো ফেসবুকে ধর্ষণের ঘটনা দেখি আমার এই ঘটনাগুলো মাথার মধ্যে শুধু রিকল করতে থাকে। আমরা আরো শুনবো, আসলে এটা মানসিক বিকৃতি এক ধরনের, বা সামাজিক ওই যে দৃষ্টিভঙ্গি সিস্টেম বা এগুলো ঠিকমতো বিচার হয় না হলে নিশ্চয়ই, এবং বিচারহীনতার যে দীর্ঘসূত্রিতা, ক্ষমতার অপব্যবহার, যার ক্ষমতার অপব্যবহার। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমরা, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। আসলে আমরা এতক্ষণের আড্ডায় যা বুঝলাম যে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, আমরা হঠাৎ করে জাজমেন্টাল হয়ে যাই, কারণগুলো জানতে চাই না, এর প্রতিকার কি, এটার এটার শাস্তিটা কি হতে পারে, আমরা সেটা কখনোই জানতে চাই না। আমরা শুধু ঘটনাগুলো নিয়েই অনেক মেতে থাকি। তো যে আলাপগুলো করছিলাম, জমে আমাদের বন্ধুরা চলে আসছে, দারুণ আড্ডা হবে। আচ্ছা তন্নি, যে আলাপগুলো করছিলাম যে একটু আগে, যে এই যে ঘটনাগুলো ঘটছে, আসলে আমরা ঘটনাগুলো নিয়ে মেতে থাকি, কারণটা কিন্তু জানতে চাই না, আমরা জাজমেন্টাল হয়ে যাই। আর সবচেয়ে বড় হচ্ছে যে আইনের শাসন, দৃষ্টান্তমূলক শাস্তি হলে, আমি দুজনকে উদ্দেশ্যে বলছি, আমি তন্নির কাছ থেকে আগে শুনবো, যে দৃষ্টান্তমূলক শাস্তি হলে আদৌ কি এইসব ঘটনা ঘটে? শাস্তিটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন অনেক কাল আগে কিন্তু আগে অ্যাসিড ছুটতো, এখন কিন্তু আর সেই অবস্থাটা নাই। সেই আইনের শাসন অবশ্যই ওখানে কার্যকর হয়েছিল, এবং মাঝখানে যে গণরেপগুলো হচ্ছে বাসে, ওইটাও কিন্তু থেমেছিল, আবার নতুন করে শুরু হয়েছে, যদিও এবার হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমি অ্যাজ এ নারী হিসেবে বলবো যে আমি ধর্ষকের ফাঁসি চাই। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নারী চাইবে। এটা শুধু একটা নারীর জন্য ফিজিক্যাল হ্যারাসমেন্ট তা না, কিন্তু সে মেন্টাল ট্রমাতে চলে যায়। এবং যে ছোট বাচ্চা, হ্যাঁ, আমাদের ওড়না কাপড় অনেক কথাই তো বলা হয়, কিন্তু আসলে এই যে ধর্ষকের মেন্টালিটি চেঞ্জের জন্য আসলে কতটুকু সমাজ কাজ করছে। আমরা নারী উন্নয়নের জন্য অনেকখানি কাজ করছি, কিন্তু এই যে ধর্ষক তো পুরুষ, হ্যাঁ, এটা তো আর কোনো মহিলা ধর্ষণ করছে না। এই পুরুষদের এই মানসিক অবস্থা থেকে উন্নয়নের জন্য কতটুকু কাজ করছে সমাজ, দেশ। এবং যে ধর্ষক কেন সাথে সাথে জামিন পাবে, কেন ধর্ষকের তো জামিন হওয়া উচিত না, এবং এই ব্যাপারও আওয়াজ তোলা উচিত। এইরকম গুটি কয়েক পুরুষের জন্য সব পুরুষ কলঙ্কিত হয়, সব পুরুষ তো নয়, এদের সংখ্যাটা কিন্তু কম। হ্যাঁ, এই ধরনের পুরুষের সংখ্যাটা কিন্তু কম, কিন্তু ক্ষতি হয় অনেক বেশি, অনেক বেশি। এবং ধরেন আরেকটা ব্যাপার থাকে যে জীবনটা তো আপস অ্যান্ড ডাউনের জীবন, হয়ে যেতে পারে জীবনে একটা অ্যাক্সিডেন্ট, এবং ভয়াবহ অ্যাক্সিডেন্ট। এটা আমি বলবো যে এর চেয়ে বড় অ্যাক্সিডেন্ট হয়তো একটা মেয়ের জীবনে হতে পারে না। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় আপা, আমার বাবা মার সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার বাচ্চাকে বোঝান যে হ্যাঁ,
এটা জীবনে হতে পারে, হয়, অনেকেরই হয়, তুমি প্রথম না। আপনি বলেন না তাকে যে তুমি কেন গিয়েছিলে, তুমি কেন এভাবে চললে, আগেই বলেছিলাম, যা হয়ে গেছে হয়ে গেছে। সেটাকে আপনি কিভাবে উতরিয়ে নেবেন? আপনি বাচ্চাটাকে সাপোর্ট দেন। যদি মনে করেন ওই এলাকাটা তার জন্য ভালো না, আপনি এলাকা চেঞ্জ করেন। আমি আমার সন্তানকে কিভাবে আগলে রাখবো, এটা আমি ছাড়া পৃথিবীর কেউ। ফ্যামিলির সাপোর্টটা সবচেয়ে বড় সাপোর্ট, ফ্যামিলির শিক্ষা, ফ্যামিলির সাপোর্ট, এগুলো সবচেয়ে আসল। আপনি চেয়েছেন বলে আপনার সন্তান কিন্তু এখন অনেক পড়াশোনা করা, ডিগ্রিধারী হয়েছে। এবং আমাদের কিন্তু অনেক আগে জেনারেশন দেখবেন এতখানি আগাতে পারে নাই। ডে বাই ডে মায়েরা সচেতন হয়েছে। আমার মনে হয় বাবার চেয়ে বেশি মাদের এই জায়গাটা সাপোর্ট দেওয়া উচিত সন্তানকে, একদম আগলে ধরে, একদম ছোট্ট বিড়ালকে যেভাবে আগলে রাখে মানুষ, এইভাবে একটু আগলে ধরে রাখাটা, যেটা যে না বাবা কিছু হয় না, এটা আমি আছি তো, এই আমি আছি তো ফিলটা যদি আপনি ফ্যামিলি থেকে করাতে পারেন, দেন আমার মনে হয় না কোনো সন্তান এই যে মেন্টাল ট্রমা থেকে যে সুইসাইড করতে যাবে, যে ঠিক আছে আমি আছি, আমি হয়তো এখন তোমার বিচারটা করতে পারি, কোনো এক সময় এটার বিচার আমি করে দিব, বা এটা কিছু আল্লাহ দেখবে, বা সামহাও তাকে আপনি মেন্টালি একটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, সাপোর্ট দেওয়া যায়। আমাদের জুমে বন্ধুরা চলে এসেছে, একটু তাদের কাছে চলে যাই। সুরমা আপা, সুরমা বেগম, নারীর প্রতিপক্ষ আজকের বিষয়টি বলুন। শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপু। আমি আজকে একটা খুব বাস্তবিক একটা কথা বলবো। আমাদের যে নারীর প্রতিপক্ষ জিনিসটা আসলে পুরুষরা যদি আমাদেরকে একটু সাপোর্ট দেয়, মেয়েরা মানে স্বাচ্ছন্দ্যে বাহিরে কাজকর্ম করতে পারে বা পড়ালেখার জন্য স্কুল কলেজে যেতে পারে। আমি একটা সত্য ঘটনা বলতেছি, 4-5 দিন আগের ঘটনা। আমি 10 নম্বর সেক্টরে একটু বাহিরে গিয়েছিলাম। আসার সময় দেখি দুপুর সময় স্কুলের একটা স্টুডেন্ট, আপনার মেয়ে, সম্ভবত ক্লাস 9-এ বা 10-এ পড়ে, তাকে এক রিক্সা চালক নিয়ে চলে যাচ্ছে এক জায়গায়, মানে ইয়ং বয়সের একটা ছেলে রিক্সা চালিয়ে তাকে, সে যে জায়গায় যাবে 3 নম্বর সেক্টর যাবে, ওইখানে না নিয়ে তাকে উল্টা পথে নিয়ে যাচ্ছে। তখন অনেকখানি পথ সে চলে আসছিল, কিন্তু আশেপাশে অনেক ছেলেরাই ছিল, অনেক যুবকই ছিল, কেউই কিন্তু তাকে থামানোর চেষ্টা করে নাই। যখন রিক্সাটা আমি পিছনে ফিরে তাকাই, দেখি যে রিক্সাটা আসতেছে আমার সামনে। আমি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় আমি ওই রিক্সাওয়ালারে থামাইলাম। দূর থেকে একটা ছেলে লোক দেখতেছে, যে পুরুষ লোক দেখতেছে যে আমি রিক্সাটা থামাইয়া ফেলছি, এবং ওই লোকটাকে জিজ্ঞেস করতেছি যে আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন, মেয়েটা তো যেতে চাচ্ছে না। বলতেছে যে আমি মানে সেই ইতস্তত করতেছে। পরে আমি বললাম আপনি থামেন। তারপর মেয়েটা বললাম তুমি নামো। মেয়েটার নামছে, নামে বলতেছে যে আপু আমাকে উনি নিয়ে যাচ্ছে, আমি যেতে চাচ্ছি না, উনি আমাকে উল্টা পথে নিয়ে যাচ্ছে। তো কিন্তু পুরুষ লোকটা দাঁড়াইয়া দিব্যি দেখতেছে যে আমি রিক্সা চালকটারে থামাইছি, কিন্তু ও আগে আসে নাই। এই যে পুরুষরা, আমরা যদি সবাই নারী পুরুষ মিলে যদি এরকম কিছু দেখি, যদি প্রতিরোধ করি, তাহলে সমাজে এরকম অপকর্ম ঘটবে না আশা করি আর কি। ধন্যবাদ, ধন্যবাদ সুরমা আপা। আসলে অপরিচিত, ধন্যবাদ সুরমা আপা। আসলে এরকম অপরিচিত জায়গায় বা অপরিচিত, মানে রিকশাওয়ালা তো আর পরিচিত হবে না, তারপরেও সাবধান থাকা ভালো, এবং সন্দেহ হলে সবাইকে একটু এগিয়ে আসাই উচিত। রুমি আপা, রুমি আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু। জি, নারীর প্রতিপক্ষ বিষয় আজকের। হ্যাঁ শুনছি। জি, নারীর প্রতিপক্ষ আলোচনাটা শুনছিলাম আর মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, মানে ওই শেষের কথাগুলো শুনে আরো মনটা খারাপ হয়ে গেল আমার। ভাবছিলাম যে একটু গান করব, কিন্তু মানে মনে হচ্ছে যে কিভাবে আমরা এই ব্যবস্থাগুলো থেকে এগিয়ে যাব, কিভাবে আমরা বেরিয়ে আসবো এই বিষয়গুলো থেকে। ধন্যবাদ। যে আপুদের সাথে ওইটাই আমি বলতে চাই যে শাস্তি সবার আগে আসলে জি মানে আইনের শাসন ইমপ্লিমেন্ট করা উচিত, এবং হ্যাঁ আইনের শাসন ইমপ্লিমেন্ট করা উচিত খুব জোরে সোরে, খুব তাড়াতাড়ি, এত সময় নিয়ে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে নারীর প্রতিপক্ষ শুধু পুরুষ বলে না, আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম, নারীর প্রতিপক্ষ সমাজ হয়, আমাদের দৃষ্টিভঙ্গি, সামাজিক ব্যবস্থা, সিস্টেম, অনেক কিছু। নাহিদা নেলি আপা,
নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলুন আপনার কি মতামত নারীর প্রতিপক্ষ? আপা আরেকবার শুনতে চাচ্ছি। আজকের বিষয় নারীর প্রতিপক্ষ, নারীর প্রতিপক্ষ বিষয়টি, এটা নিয়ে আপনি ছোট্ট করে একটু বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। বা আপনি নিজে কোনো প্রতিপক্ষের, নাইতাপা আপনি নিজে কোনো প্রতিপক্ষের শিকার হয়েছেন, এরকম যদি কোনো অভিজ্ঞতা থাকে ছোট্ট করে বলুন। নারীদের প্রতিপক্ষ কিন্তু বেশি। আমরা কিন্তু মেয়েরাই মেয়েদের কিন্তু ভালোটা কিন্তু দেখতে পারি না। কখন আমরা খুব দেখা যায় যে আমরা ভালো একটা কিছু করছি, কিন্তু সেটাকে অনেক সময় দেখা যায় সেটা অ্যাপ্রিসিয়েট না করে বরঞ্চ সেটা সমালোচনা করছে। যেমন ধরুন কখনো যদি আমি নিজে কখনো যদি কোনো খারাপ অবস্থা যায়, দেখবেন তখন দেখবেন যে আত্মীয় স্বজনরাই দেখবেন, বিশেষ করে এমনি কোনো খবর নেবে না, যখন দেখবেন নিজের খারাপ অবস্থা যাচ্ছে তখন কিন্তু ঠিকই ফোন করে খবর নিবে, জিজ্ঞেস করবে। কিন্তু তখন এসব নিয়ে কিন্তু ওরা মজাই পাবে। এসব নিয়ে কিন্তু করেই বিশেষ করে মেয়েরা। আর তো আমার মনে হয় কি মেয়েরাই কিন্তু, আমরা মেয়েদের প্রতি একটু বেশি, আমরা একে অন্যের ভালোটার মধ্যে খুব একটা মানে চাই না। তবে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আমাদের অনেকের অনেক অভিজ্ঞতা, সবার অভিজ্ঞতা এক না। প্রতিপক্ষ আমাদের আছে, সুতরাং নিজেদের পক্ষে নিজেদেরকে থাকতে হবে পরিবারকে। হ্যাঁ, রীতা আপু আপনি কিছু বলুন। রীতা পোদ্দার শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। জি বলুন। নারীর প্রতিপক্ষ আজকের বিষয়, আমরা তো এতক্ষণ তাই নিয়ে আলোচনা করছিলাম। জি হ্যাঁ, ছোট্ট করে বলুন। অনেক সুন্দর সুন্দর কথা বলছিলাম, কিন্তু নারী প্রতিপক্ষ আপনারা যেমন বললেন নারী পুরুষ উভয়, কিন্তু আমি মনে করি যাদের দৃষ্টিশক্তি, যে আল্লাহ একটা সুন্দর দৃষ্টিশক্তি দিয়েছে, সেটা কিন্তু শুধু চোখ না, মনেরও একটা ব্যাপার। যাদের মনের দৃষ্টিশক্তিটা ভালো তারা কখনোই আসলে প্রতিপক্ষ হয় না। আর যারা নোংরা প্রকৃতি তারা দেখবেন যে কারো প্রতি, এবং এই সমস্ত লোকের আসলে শাস্তি যদি না হয় না দেখে আসলে ওরা আসলে দিনে দিনে এত মানে অবিচার বলেন বা এত জঘন্য থেকে জঘন্যতম কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যৎ যদি এখন যদি বিচারের আওতায় না নেয় তাহলে আরো বাড়বে। আমার মনে প্রাণে আমি চাই তাদের জন্য কোন রকম শাস্তি না দিয়ে একদম ফাঁসি অর্ডার দেওয়া উচিত। দুই একজনের ফাঁসি দিলে মনে হয় এই জিনিসটা মানে ছোট ছোট বাচ্চারা অ্যাটলিস্ট। অনেক 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 ধন্যবাদ। আবারও ফিরে আসবো আড্ডা, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আসলে আমাদের এই এতক্ষণে আলোচনায় যা বুঝলাম যে আসলে সামাজিক যে কতগুলো ব্যাপার আছে, যত প্রতিবন্ধকতা আছে, এগুলো পরতে পরতে একটার সাথে একটা জড়িয়ে আছে। আমাদের অবশ্যই সচেতন হতে হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে এগুলো নিয়ে আড্ডা হবে। আসলে এতক্ষণের আলোচনা না, আড্ডায় যেটা বুঝলাম যে আমাদের অন্তর্দৃষ্টি যদি সত্যিকার অর্থে থাকে, তাহলে আমরা কখনোই কোনো অন্যায় করতে পারি না, কারোর প্রতি কোনো প্রতিহিংসা আমরা দেখাতে পারি না। এটাই এতক্ষণ আলোচনায় চলে আসছিল সব কিছুর মাঝে। রেমি, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে সামাজিক অনেক প্রতিকূলতা আমাদের তৈরি হয়, তো সেই প্রতিকূলতা ভেঙে তোমাকে কে অনুপ্রাণিত করে মনে হয়, যেগুলো ডিঙে এক সময় ঠিক নিজের জায়গায় আজকে যে জায়গাটায় আছেন? প্রতি মুহূর্তে কাজ করার ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হচ্ছে একজন সাধারণ নারী, তার প্রতিকূলতা বা তার প্রতিপক্ষ অনেক, ডেফিনেটলি তার চ্যালেঞ্জের জায়গা অনেক, তার প্রতিকূলতা অনেক, তার প্রতিপক্ষ অনেক। বলেই প্রতিকূলতা তৈরি হয়। হ্যাঁ, প্রতিপক্ষ অনেক বলেই একটার সঙ্গে একটা পরিপূরক হিসেবে কাজ করে। সেই জায়গায় একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা যেই জায়গাটিতে কাজ করছি, আমাদের দলটি যে জায়গাটিতে কাজ করছে, সেখানে আমাদের কাজটা আরেকটু কঠিন, কারণ আমরা সেই প্রতিপক্ষদেরকে আঘাত করছি, সেই প্রতিকূলতার বিরুদ্ধে আঘাত করছি। অনেক কঠিন। তো সেই কাজটা আরেকটু বেশি কঠিন, আরেকটু বেশি কঠিন, রিস্ক আছে, অনেক অনেক ঝামেলা নিতে হয়তো কাউকে না কাউকে তো আগাতে হয়, কাউকে না কাউকে আগাতে হয়। এর জন্য এগিয়েছি এবং এই জন্য অনেককে সাথে পেয়েছি। তবে প্রতি মুহূর্তে অনুপ্রেরণার জায়গাটিতে মুখগুলো পরিবর্তন হয়েছে। যেমন এই মুহূর্তে যদি কাউকে দেখে আমার মনে হয় যে আমার আরো কাজ করা উচিত, তাহলে সেই মানুষটির নাম বলবো আমি হাজেরা বেগম। উনি একজন যৌনকর্মী। উনি যৌনকর্মী হিসাবে কাজ করার পরে উনি এরপরে ভাবলো যে তার যেই
যেই পরিসরে তিনি কাজ করছেন ওখানে কিছু শিশুরা আছেন যাদের একটি পড়াশোনা, আশ্রয়ের জায়গা এবং ভরসার জায়গা হয়ে উঠেছিলেন এই হাজেরা বেগম। তো আমি যখনই একটু ভাবি যে এত চ্যালেঞ্জ, এত 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 ঝামেলা, এত কিছুর মধ্যে আমি কিভাবে কাজ করব, এত ক্রাইসিস, তখন আমি সত্যি বলতে হাজেরা বেগমের কিছু ডকুমেন্টারি দেখি, ওনার কিছু আর্টিকেল পড়ি, আবার একটু ওনাকে দেখি, আবার অনুপ্রাণিত হয়ে তখন মনে হয় শক্তিটা ফিরে পান, কেন পারবো না। এবং অনুপ্রেরণার জন্য না অনেক বড় একজন মানুষ যাকে সবাই চেনে, এরকম খুব লাইমলাইটে কেউ এরকম প্রয়োজন নেই। আমার সত্যিকারের সাদা মানুষরা বরং আড়ালে থাকেন। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমি যখনই পেছনের দিকে তাকাই হাজেরা বেগম আমাকে প্রতিবার অনুপ্রাণিত করে। যদি উনি একজন যৌনকর্মী হিসেবে কাজ করতে পারেন, এতগুলো শিশুর কথা ভাবতে পারেন, মা না হয়েও মা হয়ে উঠতে পারেন, আশ্রয়ের জায়গা হতে পারেন, তাহলে এত এত সুবিধা পেয়ে কেন, এত এত অপরচুনিটি পেয়ে আমি পারবো না? তো এরকমই মনে হয়। অনেক ধন্যবাদ তন্নি, আপনার কাছে ফিরে আসবো। একটু আমি জমে একটু কথা বলে আসি, অনেক নারী বন্ধুরা অধীর আগ্রহ। এখন আমি কথা বলবো মিষ্টি আপা। আমার তো বলতেই মিষ্টি মিষ্টি লাগছে। মিষ্টি আপা শুনতে পাচ্ছেন? মিষ্টি আপা শুনতে পাচ্ছেন? মিষ্টি আপা আনমিউট করতে হবে। ফারহানা রহমান মিষ্টি। জি ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু মিষ্টি করে ছোট্ট করে বলুন নারীর প্রতিপক্ষ, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলুন, বা আপনি বরং বলুন যে এই প্রতিপক্ষ থেকে নিজেকে উত্তরণের উপায়টা কি? নিশ্চয়ই, একটু নেটওয়ার্ক আপ ডাউন করছে সম্ভবত, তারপরে আমি বলছি। নারীর প্রতিপক্ষের কথা যেটি আসছে, আসলে আজকে আমাদের খুবই চমৎকার একটি বিষয় আমার কাছে মনে হয়েছে, যে নারীরা আমরা যেভাবে এগিয়ে চলছি এভাবে যদি এগিয়ে যাই ঠিক আছে, কিন্তু তার যে প্রতিপক্ষ হয়ে এই যে বিভিন্ন সমস্যার সৃষ্টি, এবং একটু আগেই আমি ওম্যান বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান আগামীকাল আছে, সেখানে আমাদের একটি গ্রুপে কথা হলো যে আমরা সাভারের ওইদিকে একটা মেয়েকে, একটু আগে কোন আপু, সুরমা আপু সম্ভবত বললেন রিক্সার ঘটনাটা, তো ওখানে দেখলাম যে একটা রেস্টুরেন্টের মেয়েকে ডেকে নিয়ে গিয়ে তারপরে সেই ছেলেটা তাকে বিভিন্ন ধরনের ছবি তুলছে, বিভিন্ন কিছু করছে। তো এটার আমরা কেন প্রতিবাদ জানাচ্ছি না? তা আমাদের অলরেডি সেখানে কথা হলো যে আগামীকাল আমরা এটি প্রতিবাদ করবো কিনা। এই যে কথাগুলো হলো, এবং সেখানে আমাদের যিনি সভাপতি আছেন উনি দেখলাম ছেলে মানুষ, যদিও উনি খুব একটা পক্ষে না। এখানে আমরা যে আলোচনাটা করলাম যে কাল আমরা প্রয়োজনে যাবই না যদি এর প্রতিবাদ না করা হয়, তাহলে আমরা মেয়ে হয়ে কেন একজন মেয়ে মানুষের যে প্রতিপক্ষের কথাটি আসছে, এটি আসলে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছিলাম যে আগামীকাল এর একটা আমরা সমাধান দেখতে চাই এবং দেখবো ইনশাল্লাহ। আশা করি যে আমরাও তো আশা করি যে প্রতিটা এরকম ঘটনার একটা সুনির্দিষ্ট দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হাসিনা আপা একটু ছোট্ট করে মিষ্টি করে বলুন। হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আমার খুব প্রিয় একজন মানুষ আজকে স্টুডিওতে, তাহিয়াতুল জান্নাত রিমি আপু। খুব ভালো লাগতেছিল, কাজের জন্য একটু দেরিতে বসছি। তো যাই হোক, এই যে প্রতিপক্ষের বিষয়টা আপু, আজকে আমি ছোট্টই শুধু আমাদের একদম ওপেনলি এখন যেটা রিসেন্টলি সামনের যে ঘটনাটা, এই যে দর্শনের বিষয়টা, এই যে দর্শিত হচ্ছে ওরা, একটা বিষয়কে নিয়ে আমরা সেই জেলখানায় চলে গেলাম, ফুলের মালা দিয়ে বের করলাম, কত কিছু করলাম, অথচ এতগুলা মানুষ দর্শিত হচ্ছে। কই এটার তো ওরকম প্রতিবাদ নাই, এটার তো কোনো সুরাহা নাই, এটার তো কোনো বিচার হচ্ছে না, ওইভাবে কেউ দাঁড়াচ্ছে না। তাহলে কিভাবে প্রতিপক্ষ না বলবো আমরা এটাকে? অবশ্যই প্রতিপক্ষ হয়ে ওরা আমাদেরকে ঘায়েল করার জন্য বারবারই চেষ্টা করতেছে। আমরা বারবার বলি যে অনেক এগিয়ে গেছে মেয়েরা, অনেক সাপোর্ট পাচ্ছে, কিন্তু এই যে বিষয়গুলা, কিভাবে এরকম প্রতিপক্ষ থাকলে একটা দেশে মেয়েরা এগিয়ে যাবে আপু? এটা কখনোই সম্ভব না। পরিবার থেকে এই শিক্ষাগুলো দিয়ে প্রতিটা জায়গায় এই ইয়েগুলো তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ। এই যে বললেন যে পারিবারিক শিক্ষা, এটাই হচ্ছে আসল পাঠশালা কোথায়? আমাদের পরিবার। পারিবারিক শিক্ষাটা একটা বড় শিক্ষা, আর হচ্ছে গিয়ে আইনের শাসন। আমরা মমি আপুকে দেখতে পাচ্ছি, মমি সুফিয়ান আপু। আচ্ছা, আমি আগে একটু মিষ্টি আপার সাথে কথা বলে আসি। ফারহানা নার্গিস আপার কাছে যাচ্ছি। নার্গিস আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নারীর প্রতিপক্ষ, বিশাল আলোচনা হয়ে গেল, আপনি কোথায় ছিলেন? কিছু একটা বলেন ছোট্ট করে। আমরা তো বুঝি যে আমাদের বিপরীত জেন্ডারকে,
ঠিক না? কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষ কিন্তু আমরা নিজেরাও, আমাদেরকেও কিন্তু সংশোধন হতে হবে। যে একটা নারীর উন্নতিতে আমরা সেখানে কিন্তু জেলাস ফিল করি, আমরা কিন্তু হিংসাত্মক হয়ে যাই, বা আমরা তাকে টেনে ধরি পিছন থেকে। কিন্তু আমরা এটা না করে তাকে যদি সাপোর্ট দেই, তাকে যদি আগার বাড়ার জন্য তাকে সাহস যোগায়, তার জন্য আরো কিছু করতে পারি, তাকে কিন্তু আমরা নারীরা কিন্তু এই সুফল আমরা নিজেরাই পাবো। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মমি আপু, খুব ছোট্ট করে একটু বলুন। মমি আপু শুনতে পাচ্ছেন? মমি আপু আমাকে? জি 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 জি, আপনাকে। সরি আপু, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, আপনাকে। ঠিক আছে আপু, ধন্যবাদ আপু। আগে মমি আছে এখানে? তো কিছুই শোনা যাচ্ছে না। না না, প্লিজ বলুন, ছোট্ট করে বলুন, আমাদের হাতে সময় খুবই কম। হ্যাঁ আপু, আপনি প্রশ্ন করবেন না আমি বলবো? না, আপনি বলুন, কোনো প্রশ্ন না। প্রতিপক্ষ, আপনার কাছে, আপনার অভিজ্ঞতায় নারীর প্রতিপক্ষ কি, ছোট্ট করে বলুন। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর। স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আমার দৃষ্টিতে আপু, প্রতিপক্ষ বলতে আমি যেটা বুঝি, অনেকাংশে সমাজ ব্যবস্থাও দায়ী। তারপর আমাদের নারীর প্রতিপক্ষ আমার মনে হয় নারীরাই বেশি, কারণ একজন নারী যদি... অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মমি আপু। এই কথা গল্প আমাদের শেষ হবে না, আরো হবে। আমি জাস্ট ছোট্ট করে তন্নি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ করব। একজন ওয়ার্কিং লেডি, তো আমি আমার এই পর্যন্ত আসতে আমি কিছু বাধার সম্মুখীন হয়েছি। ধরেন ছোট বাচ্চা তো সবার হবে, মা হলে তো বাচ্চা হয় ম্যাক্সিমাম। তো আমাদের একটা ডে কেয়ারের কিন্তু একটা বিশাল গ্যাপ থাকছে। আর যেটা হচ্ছে এতক্ষণ আলোচনা থেকে বারবার উঠে আসছে যে ধর্ষণ বর্তমান অবস্থা বলেন, বা আগেও কিন্তু ছিল, এমন না যে আগে একদম ছিল না হঠাৎ করে হচ্ছে, তাও না, বাট এটা বেড়েছে। তো যেই জায়গাটাতে হচ্ছে সমাজ ব্যবস্থা খুবই একদম কঠোরভাবে একদম, মানে আমাদের সিকিউরিটি দেওয়ার আসলে দায়িত্বকার। অনেক অনেক ধন্যবাদ। সমাজ ব্যবস্থাটা কঠোরভাবে হওয়া উচিত। আজকে এখানেই শেষ। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এই রোজার মাসে কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ জুমের বন্ধুদেরকে। এখন আমার বিদায় নেওয়ার পালা, আরও আড্ডা হবে, কথা হবে আগামীতে। এই যে সামাজিক দৃষ্টিভঙ্গি, এটাই আমাদের পাল্টানো উচিত। আগামীকাল নারী দিবস, এই যেন আমাদের অঙ্গীকার হয়। আর যেন কখনোই আজকে যা সমস্যার কথাগুলো শুনেছি, এই কথাগুলো যেন জাদুঘরে চলে যায়, এগুলো যেন বিলীন হয়। আমরা যেন সুখের গল্প শুনি, আশার গল্প শুনি, শান্তির গল্প শুনি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।